এই গল্পটা শুরু হয় শিন নামের একটি মেয়েকে দেখিয়ে, যে তার বাবাকে শেষবারের মতো দেখতে মরিয়া হয়ে হাসপাতালের দিকে ছুটছে। ভিতরে ঢোকা মাত্রই সে বলল, বাবা তুমি যদি মারা যাও আমি কসম করে বলছি আমি তোমাকে নিজের হাতে খুন করব। তার বাবা বলল, আমি মরে যাওয়ার পর তুমি আমাকে কিভাবে খুন করবে? যাই হোক, তার বাবা তাকে কিছু বলতে চেয়েছিলেন, তাই তিনি শিনকে তার কাছে ডাকেন এবং কিছু বলার পর হঠাৎ মারা যান। এখান থেকে আমাদের শিনের জটিল জীবন শুরু হয়। এখন তাকে তার সৎ মায়ের সাথে থাকতে হবে, কিন্তু শুধু সৎ মা না, সৎ মায়ের সাথে বোনাস হিসেবে দুটো সৎ বোনও ছিল। ফিউনারেলের দিন তার সৎ মা অঝরে কাঁদছিল, কিন্তু সে বুঝতে পারে না এটা সত্যিকারের ভালোবাসা নাকি কুমিরের কান্না। তখন গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় 20 বছর আগের ঘটনা, যখন শিনের বাবার সাথে এই মহিলার দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তখন শিনের বয়স ছিল মাত্র 6 বছর। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। ছেলেমেয়েরা সবাই একসাথে থাকতে শুরু করলো, কিন্তু শিন কখনো ঠিক মতো খেতে পেত না। তার মনে হতো তার সৎ মা তাকে পছন্দ করে না। কিন্তু এখন বাবার মৃত্যুর পর শিন এমন ভাবে খাচ্ছিল যেন সে বছরের পর বছর ধরে ক্ষুধার্ত ছিল। আসলে এটা তার মানসিক আঘাতের কারণে হচ্ছিল। এদিকে তার সৎ মা কাঁদছিল আর বলছিল, এখন তুমি কার উপর নির্ভর করবে? এখন আমার কি হবে? তোমার বাবা ছিল এই ঘরের আলো, আর সেই আলোটাই নিভে গেল। এখন আমরা কিভাবে বাঁচবো? আসলে সে তার বাবাকে সত্যিই ভালোবাসতো, কিন্তু শিনের ক্ষেত্রে ব্যাপারটা তেমন ছিল না। তাই শিন ঠিক করলো যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সে তার বাবার রুমে গেল, কারণ তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিলেন যে আমি তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ উপহার রেখে গিয়েছি। সেই উপহারটি ছিল একটি চিঠি, যেখানে একটি বিশেষ হোটেলের নাম লেখা ছিল, আর বলা হয়েছিল তোমাকে এই হোটেলে একটি কাজ নিতে হবে এবং কোনো ধনী ছেলেকে পটিয়ে তাকে বিয়ে করতে হবে, কারণ তুমি যদি একাই টাকা উপার্জন করতে থাকো তাহলে তুমিও আমার মতো ক্লান্তিতেই মারা যাবে। সেদিন থেকে বাবার এই কথাটা শিনের মনে গভীরভাবে ঢুকে যায়। এরপর সিনটি চেউংডাম প্যারাডাইস নামের একটি বিলাসবহুল রিসোর্টে চলে যায়। এই রিসোর্টের নাম প্যারাডাইস ছিল, কারণ এখানে টাকা পয়সা থেকে শুরু করে ক্ষমতা পর্যন্ত সবকিছু ছিল, যেন এক জীবন্ত স্বর্গ। আর এই প্যারাডাইসের মালিক হলেন আমাদের এই গল্পের মেইন লিড চামিন। আপনার মনে হতে পারে যে চামিন এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু না, এই ভদ্রলোক সোনার চামচ মুখে নিয়েই জন্মেছেন এবং সে এমন ভাবে টাকা অপচয় করে যেন তার বাড়িতে কয়েকটা টাকার গাছ আছে। একদিন তার সেক্রেটারি তাকে জানায় যে হোটেলের লাভ 200% কমে গেছে, কিন্তু চামিন শান্তভাবে বলে, তাতে কি হয়েছে? আমরা তো এমনিতেই ধনী, টাকার পিছনে ছুটলে তুমি এর দাস হয়ে যাবে, কিন্তু আমি তা হতে চাই না, টাকাই আমার দাস। চামিন টাকাকে এমন ভাবে দেখতো যেন টাকা থাকলেই জীবনের সবকিছু অর্জন করা যায়। পরের দিন সকালে শিনের ঘুম ভাঙে তার এক বন্ধুর ফোন পেয়ে। তার বন্ধু অনেক এক্সাইটেড হয়ে তাকে জানায় আমাদের এক ফ্রেন্ডের বিয়ে চেউংদাম হোটেলে হতে যাচ্ছে। এটা শুনে শিনের চোখ জলজল করে ওঠে, কারণ এই মুহূর্তের জন্যই তো সে অপেক্ষা করছিল। অবশেষে সে ওই রিসোর্টে প্রবেশ করতে পারবে, যেখানে ঢোকা পুরো শহরের স্বপ্ন ছিল, কিন্তু এইখানে কেবল ধনী এবং উচ্চবিত্তরাই পা রাখতে পারত। এদিকে চামিন হাতে ছাতা নিয়ে হোটেলে এমন ভাবে প্রবেশ করছিল যেন সে সমুদ্র সৈকতে হাঁটছে। তার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করে, স্যার এটা কেমন স্টাইল? সে অহংকারের সাথে উত্তর দেয়, আমি একজন ধনী পরিবারের সন্তান, তাই কারো প্রবেশের সাথে আমার মিল থাকতে পারে না। ঠিক তখনই চামিন ফুল হাতে এক লোককে ব্রাইডের ঘরে যেতে দেখে। লোকটির উদ্দেশ্য ভালো ছিল না, কারণ সে ছিল ব্রাইডের এক্স এবং সে এখানে এসেছে ব্রাইডকে তুলে নিয়ে যেতে। তখনই চামিন তার রাজকীয় ছাতা দিয়ে লোকটিকে সজোরে আঘাত করে এবং ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। ব্রাইড তাকে ধন্যবাদ জানায় এবং তাদের বিয়ে শুরু হয়। ব্রাইড যখন তার বাবার হাত ধরে বিয়ের মঞ্চে প্রবেশ করে, এটা দেখে শিনের
অনেক খারাপ লাগে, কারণ সেও চেয়েছিল তার বাবা বিয়ের দিন তার হাত ধরে তাকে মঞ্চে নিয়ে যাক, কিন্তু ভাগ্য তার কাছ থেকে সেই মুহূর্তটাকে কেড়ে নিয়েছে। এদিকে চামিন মেয়েদের দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন তারা মানুষ নয়, এক একজন পাথর। কারণ সব মেয়েরাই কেবল তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, তাও আবার তার টাকার জন্য। আর তাদের কারো প্রতি চামিন আগ্রহী ছিল না। বিয়ে শেষ হওয়ার পর চামিন তার অদ্ভুত ছাতাটা পরিষ্কার করছিল। সে এমন ভাবে পরিষ্কার করছিল যেন এটা কোনো সাধারণ ছাতা নয়, তার রাজকীয় সম্পদ। হঠাৎ এক দমকা হাওয়ায় তার স্কার্ফটা উড়ে শিনের মুখে লাগে। সেটার উপর চেয়ংদাম হোটেলের লোগো দেখে তার মনে হলো সে কোনো লটারি জিতেছে। শিন বাড়ি ফেরা মাত্রই তার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছিল। আসলে তার সৎমা জানালেন যে তিনি প্রেগনেন্ট। এটা শুনে শিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমনিতেই বাড়িতে টানাপোড়েন ছিল, তার উপর তার সৎমা আবার প্রেগনেন্ট ছিলেন। আর তার বাবা কোনো টাকাই রেখে যাননি, বরং ব্যাংক থেকে লোন নিয়ে তাদের উপর ঋণ চাপিয়ে গিয়েছিলেন। এখন পুরো পরিবারটা রাস্তায় পড়ে থাকার উপক্রম ছিল। হতাশা থেকে তার সৎমা একটি নাচের ক্লাস খুলেছিলেন, যেখানে বেলি ডান্স শেখানো হতো। কিন্তু প্রথম দিনই সে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং তাকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ এই অবস্থায় তার এমন কাজ খুবই কঠিন ছিল। শিন যখন তাকে দেখতে গেল, তার সৎ মা কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইল এবং বলল, আমি তোমার অনেক ক্ষতি করেছি, কিন্তু এখন তুমিই আমার একমাত্র ভরসা। এই কথা শুনে শিনের তার জন্য মায়া হলো। সে তার বাবার কথা মতো কাজ করার সিদ্ধান্ত নিল। তাই একটি চাকরির উদ্দেশ্যে ওই হোটেলে আবেদন করলো। কিন্তু চাকরিটা পাওয়া তার আসল লক্ষ্য ছিল না। তার আসল লক্ষ্য ছিল একজন ধনী কাউকে পটানো। তাই ইন্টারভিউ হওয়ার 30 দিন আগ থেকেই সে ডায়েট করতে শুরু করলো এবং নিজেকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। অবশেষে ইন্টারভিউর দিন চলে এলো। তার ফ্রেন্ড তাকে একটি বুদ্ধি দিয়েছিল যে তোর জুতা সিঁড়ি থেকে ফেলে দিবি এবং জুতোটা যার উপর গিয়ে পড়বে সেই হবে তোর টার্গেট। তাই শিন কনফিডেন্টের সাথে প্রথমে জুতোটা খুলে নিল, কিন্তু ভুল করে তার হাত থেকে জুতোটা পড়ে যায়। তাই সে জুতোটা আনতে আবার নিচে নামে। ঠিক তখনই চামিন একই জুতো হাতে নিয়ে উপরে আসছিল। শিন তো এটা দেখে অনেক খুশি হচ্ছিল যে তার ভাগ্য তার সাথে আছে। কিন্তু চামিন রেগে গিয়ে বলল, আমি তোমাকে গ্রেফতার করব। শিন ভাবলো সে হয়তো তার সাথে ফ্লার্ট করছে, যেন বলতে চাইছে তুমি আমার মন চুরি করেছো, তাই আমি তোমাকে গ্রেফতার করব। কিন্তু না, চামিন আসলে বলতে চাইছিল খুনের চেষ্টায় আমি তোমাকে গ্রেফতার করব। আসলে জুতোটা সরাসরি চামিনের মাথায় গিয়ে পড়েছিল। তখন চামিন ভয় চিৎকার করে বলল, কোন শয়তান আমাকে এভাবে মারতে চাইছে। শিন তাকে বোঝানোর চেষ্টা করলো যে আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলবশত জুতোটা পড়ে গিয়েছিল। কিন্তু চামিন তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ সে মনে করে এই পৃথিবীতে সবাই তাকে মারতে চায় তার এই সম্পদের লোভে। কিন্তু চামিন এত তাড়াতাড়ি মরতে চায় না, সে তার এই বিলাসিতা কাউকে দিতে চায় না। শিন রেগে গিয়ে বলল, তোমার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, তাই তুমি একটি পাগলের ডাক্তার দেখাও। এমনকি সে একজন পাগলের ডাক্তারের নামও বলে দেয়। কিন্তু চামিন তার দাবিতে অটল ছিল যে সে তাকে হত্যা করার চেষ্টা করছিল। শিন রেগে গিয়ে বলল, তাহলে একটি কবুতর যদি তোমার মাথায় পটি করে দেয়, তুমি কি তখনও ভাববে যে পায়রাটা তোমাকে মারতে চেয়েছিল? তখন চামিন বলল যে হ্যাঁ, কারণ আমি এতটাই ভাগ্যবান যে এই ধরনের ঘটনা শুধু আমার সাথেই ঘটতে পারে। শিন বলল, ঠিক আছে, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি আসলে ইচ্ছাকৃতভাবে কাউকে মার্ডার করার চেষ্টা করলে সেটা কেমন হয়। তাই সে তাকে হালকা করে ধাক্কা দিল, কিন্তু পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেললো এবং বলল, দেখো আমি তোমার জীবন বাঁচালাম, তাই আমাদের মধ্যে সবকিছু শোধ হয়ে গিয়েছে। এই বলে সে জুতো তুলে নিয়ে ইন্টারভিউর জন্য চলে গেল। সেখানে পৌঁছানো মাত্রই সে দেখলো চামিন তার সামনে বসে আছে। আসলে চামিন এই হোটেলের মালিক হওয়ায় সেই তার ইন্টারভিউ নিবে। তখন চামিন তাকে বলল, অবশেষে আমি তোমাকে পেয়ে গিয়েছি, এখন তোমাকে উচিত শিক্ষা দেব তোমার কাজের জন্য। শিন জিজ্ঞেস করলো, হোটেলটা তোমার বলে তুমি অন্যদের উপর রাগ ছাড়তে মজা পাও? চামিন হেসে বলল, হ্যাঁ পাই, তাতে তোমার কি? তারপর শিন তার গোপন অস্ত্র বের করলো। সে হাত তুলে চামিনকে অভিশাপ
দিল। হে ঈশ্বর, ওকে এমন মৃত্যু দাও যেন বজ্রপাত ওর মাথায় পড়ে আর ওর পুরো শরীর ঝলসে যায়। এটা শুনে চামিন ভয়ে কাঁপতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক ভয় পাচ্ছিল। এরপর রাতে চামিন যখন হোটেল থেকে বের হচ্ছিল, একজন কর্মচারী জিজ্ঞেস করলো, স্যার আপনি সবসময় ছাতা নিয়ে ঘোরেন কেন? আরেকজন বলল, কারণ স্যার মনে করেন তাকে পেছন থেকে কেউ ছুরি মারতে পারে, তাই সে সেফটি হিসেবে সবসময় ছাতা নিয়ে রেডি থাকেন। বাইরে তখন অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। এটা দেখে চামিন আতঙ্কিত হয়ে ভিতরে ফিরে যায়। শিনের অভিশাপের কথা তার বারবার মনে পড়ে, তাই বাসায় ফিরেও সে রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। পরের দিন সকালে যখন শিন আরাম করে তার রুমে বসেছিল, তখন হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আসলে আমাদের চামিন তাকে ফোন করেছিল। সে বলল, তোমাকে আমাদের কোম্পানির জন্য হায়ার করা হয়েছে। এটা শুনে শিন তো চমকে গেল। তোমার আবার কি হয়েছে? গতকাল তো তুমি বলেছিলে আমাকে কখনোই চাকরি দেবে না। চামিন ঘাবড়ে গিয়ে বলল, আমার অনেক ভয় করছে যে তোমার অভিশাপটা সত্যি না হয়ে যায়। চামিন হেসে বলে, ঠিক বলেছ, প্রত্যেক শয়তানের থেকেও একটা বড় শয়তান থাকে। যাই হোক, কাল দেখা হবে। এই কথা শুনে চামিনের ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরের দিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছিল যে আমি দেখতে অনেক সুন্দর, আমি অনেক শক্তিশালী, সব মেয়েরাই আমার উপর কেরাস খায়, তাই আমার চিন্তার কোনো কারণ নেই। শিন কাজে এসে তার দিকে তাকালো। চামিন একটি অদ্ভুত বেল্ট পরেছিল। তাকে দেখতে একদম পুরোপুরি সিকিউরিটি গার্ডের মতো মনে হচ্ছিল। শিন হাসি চেপে রাখার চেষ্টা করছিল যাতে তার চাকরিটা না যায়, তাই সে চামিনের সাথে হাসি খুশি ভাবে কথা বলার চেষ্টা করছিল। চামিন তাকে বলে, তোমার এমন ভান করার কোনো দরকার নেই, যা ইচ্ছে তাই বলতে পারো। শিন বলল, সত্যি আমি যে কোনো কিছু বলতে পারি? চামিন গর্বের সাথে উত্তর দিল, হ্যাঁ, যে কোনো কিছু। তখন শিন বলে, তোমার এই বেল্ট দেখলে যে কোনো মেয়েই পালিয়ে যাবে, তাই এখন এটা খুলে ফেলো, কারণ তোমাকে একদম ডাকাতের মতো লাগছে। এই কথা শুনে চামিন তাড়াতাড়ি করে তার বেল্টটা খুলে ফেললো। তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তো ভাবছিল যে শিন হয়তো তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু সে তো সরাসরি তার মান সম্মানে আঘাত করলো। এরপর তার দুজনেই ভিতরে গেল। কর্মচারীরা তাকে নতুন কর্মী হিসেবে স্বাগত জানালো। সবাই মিলে শিনের জন্য ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করলো। পার্টিতে সবাই গানে গানে নিজেদের স্বপ্নের কথা বলছিল। যখন শিনের পালা এলো, সে বলল, আমার স্বপ্ন হলো সিন্ডারেলা হওয়া। এই কথা শুনে চামিন তার দিকে তাকিয়ে বলল, ওহ, তার মানে তুমি শুধু বিয়ে করতে চাও আর এটাই তোমার লক্ষ্য? সেই থেকে চামিন তাকে সহ্য করতে পারছিল না। এরপর শিন যখন তার অফিসে এলো, সে বলল, আমি জানতাম না তুমি এমন। তোমার জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো পাত্র খুঁজে বের করা। তখন শিন রেগে গিয়ে বলল, কারণ আমার জীবনটা তোমার মতো নয়। আমার জীবন অনেক কঠিন। তুমি কখনো দারিদ্রতা দেখেছো? তোমার তো এতে কিছু এসে যায় না। চামিন বলল, ঠিকই বলেছ, আমার এতে কিছু এসে যায় না। এখন আমি আমার মন বদলে ফেলেছি। আমি তোমাকে আর এই চাকরিতে রাখতে চাই না। এটা শুনে শিন তো হতবাক হয়ে যায়। সে বলল, ঠিক আছে, আমরা একটা চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জে যদি আমি জিতি, তাহলে তুমি আর আমাকে এই চাকরি থেকে বাদ দিতে পারবে না। চামিনও রাজি হয়ে যায়। চামিন তার থেকে বেশি শক্তিশালী হওয়ায় প্রথম চ্যালেঞ্জে সে জিতে যায়, কিন্তু ড্রিঙ্কস করার চ্যালেঞ্জে শিন তাকে ছাড়িয়ে গেল। চামিন তো দু চুমুকও দিতে পারলো না। শিন হেসে বলল, মানসিক শক্তিতে আমি তোমার চেয়ে বেশি স্ট্রং। অবশেষে চামিন তাকে এই হোটেলে রাখতে রাজি হয়েছিল। শিন তাকে দিয়ে একটি চুক্তি সই করিয়ে নেয়, যাতে পরে সে তাকে বরখাস্ত করতে না পারে। কিন্তু তখনই শিনের বাথরুমে যাওয়ার অনেক প্রয়োজন হলো। সে চামিনকে বলল, তাড়াতাড়ি কোনো একটা উপায় বের করো, আমার অবস্থা খুবই খারাপ। বেচারা চামিন দুশ্চিন্তায় পড়ে গেল। সে বলল, আমি এখন বাথরুম কোথায় পাবো? তুমি এখানে এই কাজটা সেরে নাও, আশেপাশে কোনো বাথরুমও নেই। শিন চিৎকার করে বলল, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সামনে কিভাবে করব? কিন্তু চামিন তাকে একা রেখে যেতে চাইছিল না। শিনের রাগারাগি শুনে সে চলে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে ফিরে এসে তার হাতে ছাতাটা ধরিয়ে দিল এবং তাকে কোলে তুলে রাজপুত্রের মতো বাথরুমের দিকে ছুটে গেল। যে মানুষটা 5 মিনিট আগেও অহংকারের কারখানা ছিল, সেই এখন শিনকে সাহায্য করার জন্য ছুটছে। ভাগ্য ভালো থাকায় শিন সময় মতো বাথরুমে আসতে পেরেছিল। বাথরুম থেকে বেরিয়েই শিন তাকে ধন্যবাদ জানালো। সে কখনো আশা করেনি যে লোকটা এত ভদ্র হবে। ঠিক তখনই চামিনের কাছে ডানা নামের একটি মেয়ে এলো। ডানা ছিল তার ফিয়ন্সে। সে চামিনকে বলল, আমি তোমাকে হোটেলে খুঁজে পাইনি, তাই এই কাপল ট্র্যাকিং ডিভাইস থেকে তোমাকে খুঁজে বের করেছি।
করেছি। এটা দেখে শিন হতবাক হয়ে গেল। সে জানতো না যে চামিনের একটা গার্লফ্রেন্ড আছে। শিন বলল, ঠিক আছে আমি চললাম, আপনাদের এই প্রেমিক প্রেমিকের মাঝে আমি কি করব। চামিন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে সে চলে যায়। চামিন ডানার উপর রেগে যায়, কারণ সে পুরো পরিবেশটাই নষ্ট করে দিয়েছিল। শিনের সাথে সময় কাটাতে তার ভালোই লাগছিল। পরের দিন শিন যখন কাজে আসে, চামিন তাকে আগের দিনের ঘটনা নিয়ে বারবার খেপাতে থাকে। শিন বলে, 1 মিনিটের একটা ঘটনার জন্য আপনি আমাকে এভাবে খেপাতে পারেন না। চামিন বলে, কাল আমি তোমার অনেক বড় উপকার করেছিলাম, তাই আমাকে একটা ধন্যবাদ তো দিতে পারো। শিন বলে, ধন্যবাদ দিতেই চেয়েছিলাম, কিন্তু আপনার ফিয়ান্সে চলে আসায় ধন্যবাদ দিতে পারিনি। তখন চামিন বলে, তার মানে তুমি কি বোঝাতে চাইছো? যদি আমার ফিয়ান্সে না থাকতো তাহলে তুমি আমাকে ইমপ্রেস করে নিতে, অর্থাৎ আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিতে। তখন শিন হাসতে হাসতে বলে, একজন পাগলকে আমি কখনোই ইমপ্রেস করতে চাই না। তখন চামিন বলল, হ্যাঁ, এই পাগলটাই তোমাকে চাকরি দিয়েছে। শিন উত্তর দিল, এর জন্যই তো আপনি পাগল, কারণ অন্য কোনো কোম্পানি আমাকে কখনোই চাকরি দিত না। বলতে বলতে সে হঠাৎ বুঝতে পারলো সে কি বলেছে, তাই সে চুপ করে গেল এবং বলল, দেখুন, আমি আপনার জন্য কাজ করতে পারি, কিন্তু কখনোই আপনার প্রেমে পড়বো না। এরপর চামিন তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার সাথে নিয়ে গেল। দূর থেকে ডানা এটি দেখে অনেক জ্বলছিল, তার অনেক হিংসা হচ্ছিল। চামিন শিনকে লন্ড্রি রুমে নিয়ে গেল এবং তাকে পর্দা ধোয়া শিখাচ্ছিল। শিন তাকে বলল, বাহ, তুমি তো বেশ শক্তিশালী। চামিন ভাব নিয়ে বলল, তুমি কি ভাবছিলে আমি তোমাকে মেন হল রুমে কাজ দেব? একদমই না, তুমি আগে এই কাজগুলো শেখো। চামিন সেখান থেকে চলে যেতে ডানা শিনের কাছে এলো এবং জিজ্ঞেস করলো, শুনেছি তুমি নাকি একটা ধনী ছেলেকে বিয়ে করতে চাও। শিন বলল, বাহ, মনে হচ্ছে গুজব বাতাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। এদিকে চামিন শিনকে গেস্টদের থেকে দূরে রাখার জন্য সব হাবিজাবি কাজ দিচ্ছিল, যাতে তার সাথে কোনো ধনী লোকের দেখা না হয়ে যায় আর তাকে পছন্দ না করে বসে। আসলে চামিন নিজেও জানে না যে তার এত জেলাস লাগছে কেন। এরপর আমরা শিনকে দেখতে পাই যে ছাদে গান শুনছিল আর খুশি খুশি পর্দা শোকাচ্ছিল। ঠিক তখনই সেখানে চামিন আসে। সে ভাবে শিন কি এমন শুনছে যে তাকে এত খুশি দেখাচ্ছে। তখন সে তার কাছ থেকে একটি ইয়ারবাড নিয়ে নিজের কানে লাগায়। তখনই একটি অ্যাডাল্ট বিজ্ঞাপন শুরু হয়, যা চরম লজ্জার পরিস্থিতি তৈরি করে। শিন তাড়াতাড়ি তার কাছ থেকে ইয়ারবাড নিতে যায়, কিন্তু পামচকে তার উপর পড়ে যায়। চামিন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। সে বলে, তুমি এত ডার্টি মাইন্ডেড কেন? এসব কি শুনছিলে? শিন তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি আমাকে ভুল বুঝছেন। এরপর আমরা শিনকে হাসপাতালে দেখতে পাই, যে তার সৎ বোনের সাথে দেখা করতে এসেছিল। তার সৎ বোন এই হাসপাতালে কাজ করত, কিন্তু তার বোন তাকে কোনো পাত্তা না দিয়ে চলে যায় এবং বলে, আমার অনেক কাজ আছে। শিন যখন বেরিয়ে আসছিল তখন তার সৎ বোনের এক বন্ধু তাকে বলল, আমি তোমার বোনকে অনেকদিন ধরেই পছন্দ করি এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চাই, তাই আমার তার আংটির মাপ জানাটা অনেক প্রয়োজন। তুমি কি আমার সাহায্য করতে পারবে? শিন ভাবে তার বোনের জীবনটা গুছিয়ে নেওয়া গেলে ভালো হতো, তাই সে পারে গিয়ে লোকটির কাছে তার আংটি এনে দেয়। লোকটি খুশি হয়ে তাকে ধন্যবাদ হিসেবে অনেকগুলো টাকা দেয়। শিন এই টাকা নিয়ে সরাসরি একটি ওঝার কাছে চলে যায়। ওঝাকে বলে, আমাকে এমন একটা মন্ত্র দিন যা দিয়ে আমি বড়লোক কোনো ছেলেকে পটাতে পারবো এবং আমার স্বপ্ন পূরণ করতে পারবো। পরের দিন চামিন যখন হোটেলে যায় তখন দেখে শিন তার আগেই পৌঁছে গেছে। সে জিজ্ঞেস করলো, তুমি আজ এত তাড়াতাড়ি এলে কেন? শিন বলে, যাতে তোমার লন্ড্রির কাজ শেষ করে গেস্টদেরকে সামলাতে পারি। চামিন হেসে বলল, গতকাল পর্যন্ত আমি চিন্তা করছিলাম যে তুমি আমার গেস্টদের সামনে গেলে তারা কেউ হয়তো তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে এমন কেউই নেই যে তোমার প্রেমে পড়বে, তাই এখন তুমি তাদের সামনে যেতেই পারো। এই বলে সে চলে যাচ্ছিল। পিছন থেকে শিন চিৎকার করে বলে, তুমি আমাকে এটা কিভাবে বলতে পারলে? চামিন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তার হার্টবিট বেড়ে গেল। চামিন যখন এটা বুঝতে পারলো, সে শিনকে বলল, আমার থেকে দূরে থাকো, তোমার গা থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। এটা শুনে শিন তো হতবাক হয়ে গেল। আমার গায়ে গন্ধ? আমি তো এইমাত্র গোসল করে এলাম। যাক, এই ভেবে আমার কোনো লাভ নেই। তখন সে একটা লিস্ট বের করলো
যেখানে তার ড্রিম বয়ের গুণাগুণ সম্পর্কে লেখা ছিল, যেমন চেহারা, শরীর, স্বভাব, সব খুঁটিনাটি। সে লিস্টটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই কাগজটা উড়ে একটা লোকের গায়ে লাগলো। শিন যখন লোকটিকে দেখলো সে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। মজার ব্যাপার হলো তার লিস্টে যে গুণাগুণগুলো লেখা ছিল তার প্রতিটি ছিল এই লোকটির মধ্যে। তাই সে হা করে তার দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমাদের চামিন এই সবকিছুই দেখছিল। লোকটি যখন তার লিস্টটি দেখতে যাচ্ছিল, শিন ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে লিস্টটি সরিয়ে নেয়, যার কারণে তার শার্টের একটা বোতাম খুলে পড়ে যায়। শিন সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চাইলো এবং বলল, আমি এক্ষুনি এটা লাগিয়ে দিচ্ছি। লোকটির নাম ছিল হং। হং বলে, এটা কোনো বড় ব্যাপার নয়, আমি নিজে এটা করতে পারবো। তখনই সে সুতো নিয়ে কয়েক মিনিটের মধ্যে বোতামটি লাগিয়ে নিল। আর শিন এই সব কিছু অবাক দৃষ্টিতে দেখছিল। সে তো হংয়ের উপর কেরাস খেয়ে যায়। শিন তার পাশে গিয়ে বসলো এবং জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? হং বলল, 30। শিন বলে, তোমাকে তো দেখতে 20 বছরের মতো লাগে। হং হেসে বলল, না একদমই না, আমি মদ খাই আর ধূমপান করি। যেহেতু তোমার চোখ দুটো অনেক সুন্দর, তাই তুমি মানুষের সুন্দর জিনিসই দেখতে পাও। শিন তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল। হং ছিল একজন চলচ্চিত্র পরিচালক, যিনি অল্প বয়সে একটি বিখ্যাত চলচ্চিত্রের জন্য পুরস্কারও জিতেছিলেন। শিন হংকে কথা দিল যে এখানে থাকাকালীন সময়ে আমি তোমার অনেক যত্ন করব। তখন হং বলল, দুর্ভাগ্যবশত আমি এখানে থাকতে পারবো না, কারণ এই হোটেলে শুধু মেম্বার আর গেস্টরাই থাকতে পারে। শিন বলল, কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখানে থাকার ব্যবস্থা করে দেব। অন্যদিকে আমরা চামিনকে দেখতে পাই যে তার অফিসে বসেছিল। তার কাছে ডানাও ছিল। ডানা বলছিল, তোমার ওই শিন যদি তাড়াতাড়ি একজন ভালোবাসার মানুষকে খুঁজে পেত তাহলে খুবই ভালো হতো। কিন্তু চামিন তার কথায় বিরক্ত হয়, কারণ সে শিং আর হংকে একসাথে দেখে সহ্য করতে পারছিল না। ঠিক তখনই সেখানে শিন আসে। সে চামিনকে জানায় যে ডিরেক্টর হং আমাদের এখানে থাকতে চাইছে। চামিন বলে, ঠিক আছে, তাকে ওয়েটিং লিস্টে রেখে দাও, আমি পরে ভেবে দেখব। এতে শিন রেগে যায়। ডিরেক্টর হং একজন বিখ্যাত স্টার, তাকে আমাদের এখানে রাখা উচিত এবং বিশেষ ছাড় দেওয়া উচিত। ডানাও তার সাথে একমত ছিল। আমিও মনে করি শিনের সাথে হংকে খুব ভালো মানাবে, তাই তোমার উচিত তাকে এখানে রেখে দেওয়া। এতে চামিন অনেক রেগে যায়। তখন শিন বলে, আমি বুঝতে পেরেছি তুমি ওকে রাখতে চাইছো না কেন, কারণ তুমি চাও না যে সে আমার প্রেমে পড়ুক আর আমি এখান থেকে চলে যাই। এরপর শিন চামিনকে একটি চ্যালেঞ্জ করে যে আমি হংকে আমার নিজের প্রেমের জালে ফাঁসাবই। যাই হোক, অবশেষে চামিন তার কথায় রাজি হয়। শিন দৌড়ে গিয়ে হংকে সুসংবাদটা জানায়। হংও অনেক খুশি হয়। এরপর শিন হংয়ের সাথে যাচ্ছিল। সে মনে মনে অনেক রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা করছিল। তখন সেখানে চামিন আসে। হং তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু চামিন তার সাথে হাত মেলায় না। এতে হং কিছুটা অস্বস্তি বোধ করে এবং সেখান থেকে চলে যায়। শিন তো চামিনের দিকে রেগে তাকিয়েছিল। এরপর চামিন শিনের পিছু পিছু যাচ্ছিল। শিন বলল, তুমি আমাকে ফলো করছো কেন? কিন্তু চামিন তাকে ধাক্কা দিয়ে বলল, আমি তো আগেই বলেছি তোমার গা থেকে গন্ধ আসে, তাই আমার থেকে দূরে থাকো। ধাক্কা খেয়ে শিন সোজা হংয়ের গায়ে গিয়ে পড়ল। হং বলল, তোমার স্মেল অনেক সুন্দর। এমনকি সে তার চুলও ঠিক করে দিল। বোকা চামিনের জন্য তারা আরো কাছাকাছি আসছিল। পরের দিন শিন একটি লাইট ঠিক করছিল। তখন হং তার কাছে আসে এবং তাকে কোলে নিয়ে নিচে নামায়। এটা দেখে শিনের মনে তো ঘন্টা বাজছিল। সে তো অনেক খুশি হয় যে ভাগ্য হয়তো আমার জন্যই হংকে পাঠিয়েছে। সেদিন হোটেলে একটা বড় পার্টি ছিল, তাই চামিন তাকে বলল একটি সুন্দর ড্রেস পরতে। শিন যখন ড্রেসটা পরে আসে, চামিন তো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হংয়ের দিকে তাকিয়ে হাসছিল। পুরো পার্টিতে সে হংয়ের সাথে চিপকে ছিল। তখন একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে, এ কি তোমার গার্লফ্রেন্ড? হং বলে, না, ও তো শুধু আমাকে এই হোটেলে থাকতে সাহায্য করছে। মেয়েটি বলে, ওহ, তাহলে তুমি এখানকার কর্মচারী? তুমি সেই মেয়ে না যে বড়লোক ছেলেকে পটানোর চিন্তা করছো?
আসলে চামিনের ফিয়ন্সি সবাইকে এই কথা জানিয়ে দিয়েছিল। তখন মেয়েটি বলে, তুমি তো এখানকার কর্মচারী, যাও আমার জন্য জুস নিয়ে আসো। নিজের এমন অপমান দেখে শিন ভাবতে লাগলো, এবার তো আমায় হংকে বিয়ে করতেই হবে, যাতে আর কেউ আমাকে অপমান করতে না পারে। এরপর সে যখন জুস নিয়ে আসে, মেয়েটি ধাক্কা দিয়ে জুসটি তার উপর ফেলে দেয়। এক সময় কাড়াকাড়ি করতে গিয়ে তারা দুজনে মাটিতে পড়ে যায়। তখন হং এসে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেয় এবং বলে, তুমি রাগ করো না, শিন তোমার জামা কাপড় পরিষ্কার করে দেবে। এটা শুনে শিনের মন ভেঙে যায়। এরপর হং তার দিকেও হাত বাড়ায়। ঠিক তখনই চামিন সেখানে আসে এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিচে বসে শিনকে সান্ত্বনা দিতে থাকে। এই দেখে তার ফিয়ন্সে এসে তাকে একটি থাপ্পড় মারে, কিন্তু এতে চামিনের কিছু এসে যায় না। সে তার জ্যাকেটটা শিনকে পরিয়ে দিল এবং তাকে তার হাত ধরে নিজের অফিসে নিয়ে আসলো। সে হংয়ের নামে অনেক বাজে কথা বলতে থাকে। শিনও তার ভুল বুঝতে পারে। সে বলে, তোমার এখন তোমার ফিয়ন্সির কাছে যাওয়া উচিত এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এদিকে ওয়াশরুমে চামিনের সাথে হংয়ের দেখা হয়। হং তাকে জিজ্ঞেস করে, তুমি ওই মেয়েটার এত খেয়াল কেন রাখছো? এমন মেয়ের সাথে তো তুমি রিলেশনও করতে পারবে না। চামিন বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। হং জিজ্ঞেস করে, এটা তার প্রতি তোমার সহানুভূতি নাকি ভালোবাসা? চামিন বলে, তা দিয়ে তোমার দরকার নেই। আর হ্যাঁ, ভবিষ্যতে শিনের নামে কোনো বাজে কথা আমি সহ্য করব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে হংয়ের একটি পুরনো স্মৃতি মনে পড়ে, যেখানে তার এক্স তাকে ফেলে একজন বড়লোক ছেলের সাথে চলে যায়। সে আবার একই ঘটনা ঘটতে দিতে চায় না। এরপর শিন ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু মেয়েটা তাকে ছোট লোক বলে অপমান করে। এতে শিনের মন খারাপ হয়ে যায়। চামিন তাকে এর কারণ জিজ্ঞেস করলে শিন বলে, আসলে দুনিয়াটা সত্যিই কঠিন। আমি ভেবেছিলাম এই হোটেলে কাজ করতে পারলে হয়তো আমার জীবন বদলে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি এখানে এসে আমার পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছে। চামিন বলল, আমি যদি তোমার একটা স্বপ্ন পূরণ করে দেই। তারপর সে শিনকে তার চোখ বন্ধ করতে বলল। শিন চোখ বন্ধ করার সাথে সাথে সে তাকে একটি কিস করে বসলো। তারপর তার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে এলো। পার্টিতে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গেল। শিন ভাবছিল, এই লোকটা আমার এত সাহায্য কেন করছে, যেখানে কয়েকদিন আগেই সে আমাকে ঘৃণা করত। চামিন বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক। কিন্তু শিন কারো সহানুভূতি নিতে চায় না, তাই সে সোজা সেখান থেকে চলে যাচ্ছিল। চামিন তাকে পেছন থেকে অনেক ডাকছিল, কিন্তু শিন তাকে কোনো পাত্তা না দিয়েই চলে যায়। পরের দিন হোটেলে পৌঁছে শিন তাকে লজ্জায় এড়িয়ে চলছিল। তখন চামিন বলল, আমার মনে হয় আমাদের দুজনের একে অপরকে এড়িয়ে চলার কোনোই দরকার নেই। এটা তো একটা নর্মাল কিস ছিল। শিন শান্তভাবে জবাব দিল, ঠিকই বলেছ, আমি একটু বেশি ভাবছিলাম। আমি ভাববো আমি ভুল করে একটি সমুদ্রের পোকা খেয়ে ফেলেছি। যাই হোক, শিন আবার স্বাভাবিকভাবে তার সব কাজ করছিল। তখন সেখানে হং এলো। শিন তাকে চা দিতে গিয়ে নিজের হাতে গরম চা ফেলে দিল। তখন হং তার কাছে এসে তার হাতে বরফ লাগিয়ে দিল। বোকা শিন তার মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। মানুষটা হয়তো এতটাও খারাপ নয়। এরপর হং তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার স্টুডিওতে আসবে? শিনও তার কথায় রাজি হয়ে যায়। হং তো তাকে একটি হেয়ার পিনও গিফট করেছিল। এতে তো শিনের আনন্দের সীমা ছিল না। সে ভাবলো মানুষটা হয়তো সত্যি আমাকে পছন্দ করে। শিন সাথে সাথে চামিনের কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল। চামিন তো এটা শুনে অনেক রেগে যায় এবং তাকে হংয়ের সাথে যেতে মানা করে দেয়। কিন্তু শিন বলে, তুমি মানা করছো কেন? এটাই তো আমার পরিকল্পনা ছিল। কিন্তু এর আগে আমাকে একটা জিনিস পরীক্ষা করতে হবে। আমাকে তোমার আবার কিস করতে হবে, কারণ আমার একটা বিষয়ে সন্দেহ আছে। আসলে শিন বুঝতে পারছিল না যে তার ফিলিংস কার জন্য, হংয়ের জন্য নাকি চামিনের জন্য। তাই সে নিশ্চিত হতে চাইছিল, কিন্তু চামিন তাকে ভয় পেয়ে দূরে সরিয়ে দেয় এবং বলে,
ঠিক আছে, তুমি হংয়ের সাথে স্টুডিওতে চলে যাও। এটা শুনে শিন অবাক হয়ে যায়। একটু আগে যে লোকটা তাকে বারণ করছিল এখন সেই তাকে যাওয়ার জন্য বলছে। চামিন বলে, যাবেই যখন তাহলে একটা ভালো ড্রেস পরে যাও। তাই সে তাকে একটি রুমে নিয়ে যায় যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। সেখান থেকে শিন একটি সুন্দর জামা পছন্দ করে এবং সেটা পরেই হংয়ের সাথে দেখা করতে যায়। হং তার জন্য আগে থেকে খাবার তৈরি করে রেখেছিল। তার দুজন খাবার খাচ্ছিল আর হং তাকে তার অ্যাচিভমেন্টের কথা বলছিল। হং তাকে জিজ্ঞেস করলো, তুমি না আঁকতে ভালোবাসো, তাহলে এটা ছেড়ে দিয়েছো কেন? তখন শিন তাকে বলে, আমি তোমার মতো এমন কোনো পরিবারে জন্মাইনি যেখানে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু পাবো। এরপর হং তাকে একটি অফার করে, আমরা দুইজনে যদি একসাথে কাজ করি তাহলে আমরা দুজনে অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু শিন বলে, আমি এরকম গল্প লেখার কাজ আগে কখনো করিনি, তাই ব্যাপারটা একটু হাস্যকর হতে পারে। হং তাকে আত্মবিশ্বাসী হতে বলে। আমার বসও বলেন আমার সবসময় নিজের স্বপ্নকে অনুসরণ করা উচিত। এটা শুনে হং তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমার সামনে কখনো তোমার বসের কথা বলবে না। এরপর হং তার কাছে যাচ্ছিল। এমন সময় শিনের চামিনের কথা মনে পড়ছিল। ঠিক তখনই পেছন থেকে কারো একটা পেটের শব্দ শোনা গেল। তার দুজনেই ঘাবড়ে যায়। পেছন থেকে একটা ছেলে উঠে দাঁড়ালো। এটা ছিল হাংয়ের ভাই, যে সোফার পিছনে লুকিয়েছিল। তুমি ফোন ধরছিলে না, তাই আমি নিজেই তোমার বাড়িতে চলে আসলাম। হাং তাকে এখান থেকে বিদায় করার চেষ্টা করছিল এবং বলল, আমি তো তোমাকে টাকা দিয়েছি, তাই এখান থেকে চলে যাও। কিন্তু হাংয়ের ভাই যায় না। সে শিনকে বলে, তুমি কি জানো যে আমার ভাই তোমাকে মিথ্যে কথা বলছে? সে মোটেও কোনো ধনী পরিবারে জন্মায়নি। সে খুবই সাধারণ ঘরের ছেলে, আর আজ তার যা যা আছে এই সবকিছুই পেয়েছে সে একটা অ্যাডাল্ট গল্প লিখে, যা আজও সে সবার সামনে বলতে লজ্জা পায়। তখন শিন বলল, তাতে কি হয়েছে? তোমার উচিত তোমার ভাইয়ের জন্য গর্ব করা এবং তার কাছ থেকে কিছু শেখা। শুধু তার পিছু পিছু না ঘুরে তোমার উচিত তার মতো সফল হওয়ার জন্য চেষ্টা করা। এরপর হং তার ভাইকে বের করে দিল। তারপর সে বিষণ্ণ গলায় শিনকে বলল, তোমার উচিত এখান থেকে এখন চলে যাওয়া। আজ আমি তোমাকে অনেক হতাশ করেছি। কিন্তু শিন হেসে বলল, মোটেও না, তোমার উচিত নিজের উপর গর্ব করা, কারণ তুমি কোনো অন্যায় করোনি। এই বলে সে চলে যায়। এদিকে চামিন শিনকে ফোন করছিল, কিন্তু শিনের মন অনেক খারাপ ছিল, তাই সে তার ফোন ধরে না। শিন কাজ করার সময়ও মন খারাপ করে ভাবছিল যে হং তাকে কিভাবে ধোকা দিয়েছে। তখন চামিন তার কাছে এলো এবং জিজ্ঞেস করলো, তো কাল তোমাদের সময় কেমন কাটলো? শিন বিরক্ত হয়ে বলল, তা জেনে তুমি কি করবে? এটা আমার পার্সোনাল ব্যাপার, আর তুমি আমার শুধু বস। আমি তোমাকে এসব কেন বলবো? এরপর শিন তার সমস্ত রাগ চামিনের উপর ঝাড়লো। সেই রাতে কাজ শেষে শিন তার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিল। তখন হঠাৎ দুজন লোক এসে তার সামনে দাঁড়ালো। তারা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন শিন একটা পেপার স্প্রে বের করলো, কিন্তু বোকা মেয়ে নিজের মুখে স্প্রে করে ফেললো, যার কারণে তারা সহজেই তাকে গাড়িতে তুলে নিয়েছিল। এদিকে তার বান্ধবী তার জন্য চিন্তা করছিল, তাই সে সোজা তার হোটেলে চলে এলো। চামিনকে শিনের কথা জিজ্ঞেস করলে চামিন বলে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। এতে তার বান্ধবী আরো চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণে তো তার পৌঁছানো উচিত ছিল। এদিকে আমাদের শিন কিডন্যাপারদের বোঝাচ্ছিল, দেখুন আমি একদমই একা, আমার বাবা নেই, শুধু একজন সৎমা আছে, আর তার কাছ থেকে আপনারা কোনো টাকাই পাবেন না। তখন কিডন্যাপাররা বলে, চিন্তা করো না মামুনি, আমরা তোমার কাছ থেকে কোনো টাকা চাইবো না, আমরা তো শুধু তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চাই। তখন শিন বলে, আমি প্রতিনিয়ত স্মোক করে এবং ড্রিঙ্কসও করি, তাই আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও তোমাদের কোনো লাভ হবে না। এরপর একজন কিডন্যাপার খাবার আনতে যায়, কারণ তার মতে খালি পেটে মারতে মজা লাগে না। তখন শিন তার ফোনের এআই কে বলল পুলিশে ফোন দিতে, কিন্তু এআই ভুল করে তার বান্ধবীর নাম্বার ডায়াল করলো। ফোনটা ধরা মাত্রই শিন বলল, আমাকে কিডন্যাপ করা হয়েছে, দয়া করে আমাকে বাঁচান। তখন চামিন তার বান্ধবীর পাশেই বসেছিল। সে সবকিছু শুনে শিনকে জিজ্ঞেস করলো, তুমি কোথায়? আমাকে সব খুলে বলো, আমি এক্ষুনি আসছি। এই বলে সে পাগলের মতো দৌড় দিল এবং সেখানে পৌঁছে তাদের সবাইকে এক এক করে মারছিল। আসলে ডানা শিনকে ভয় দেখানোর জন্য তাকে কিডন্যাপ করিয়েছিল
এরপর শিন যখন বাড়ি ফিরল তখন তার সৎ মা এবং সৎ বোনেরা তার জন্য অপেক্ষা করছিল। তারা সবাই তার উপর রেগে গিয়েছিল, কারণ শিন যে লোকটাকে তার বোনের আংটি দিয়েছিল সে আসলে একজন চিটার ছিল। সে তার বোনকে ঠকাচ্ছিল এবং অন্য একজনকে পেয়ে তাকে ছেড়ে দিয়েছিল। এরপর তার সৎ বোন রেগে তাকে একটি থাপ্পড় মারে। শিন একেবারে ভেঙে পড়ে। তার মনে হলো এখন এই পৃথিবীতে তার কেউই নেই। সে আর এই বাড়িতে থাকতে চাইছিল না, তাই তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে এত পরিমাণে ঠান্ডা ছিল যে সে রাতে ঘুমাতে পারলো না। পরের দিন সকালে উঠে সে যখন মুখ ধুতে গেল তখন সেখানে পানিও ছিল না। সে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার জীবনের এই দুর্ভাগ্য কি কখনোই শেষ হবে না? এরপর তার হোটেলে পৌঁছাতে দেরি হলো। চামিন তাকে জিজ্ঞেস করলো, তোমার আজ দেরি হলো কেন? শিন বলে, আমি অন্য শহর থেকে এসেছি তাই দেরি হয়েছে। চামিন অবাক হয়ে যায়, কারণ সে তো গত রাতেও তাকে তার বাড়িতে নামিয়ে দিয়েছিল। এরপর শিন তাকে পুরো ঘটনা বলল, কিভাবে তাকে তার বাড়ি ছাড়তে হয়েছে। এরপর চামিন তাকে সেলফ ডিফেন্স শেখাচ্ছিল। তারপর সেখানে হং চলে আসে। হং শিনের সাথে একা কথা বলতে চাইছিল। তখন হং তাকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। শিন কি বলবে বুঝতে পারছিল না, তাই সে তার থেকে কিছুটা সময় চেয়ে নেয়। এরপর চামিন শিনকে জিজ্ঞেস করে যে হং তাকে কি বলেছে। শিন তাকে সবকিছু বলে দেয়, এমনকি সে তো হং এর অনেক প্রশংসাও করছিল। যা শুনে চামিন বিরক্ত হয়ে বলে, আরে ও তোমার সাথে মজা করছিল, তুমিও না যার তার কথা বিশ্বাস করে ফেলো। আমি কখনোই তোমাকে ওই লোকটার সাথে যেতে দেব না। তখন শিন বলে, চলো আজ রাতে আমরা আমার ওই পুরনো কুড়ে ঘরে থাকি, দেখি তুমি আমার অগোছালো জীবন সামলাতে পারো কিনা। চামিন তো অনেক কনফিডেন্টের সাথে রাজি হয়ে যায়। এরপর তারা সেই ঘরে এসে পৌঁছালো। চামিন তো এমন ভান করছিল যেন এই জায়গাটা তার অনেক পছন্দ হয়েছে। ঘুমানোর সময় সেখানে কেবল একটা কম্বল ছিল। প্রচন্ড ঠান্ডা পড়ছিল। চামিন আর সহ্য করতে পারছিল না, তাই সে বলল, এটা আমার পক্ষে সম্ভব না, চলো আমরা আমার বাড়িতে যাই। শিন এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেল, কারণ গত রাতে ঠান্ডার কথা তার মনে ছিল। তার বাড়িতে পৌঁছে এত বড় বাড়ি দেখে শিন হতবাক হয়ে গেল। এরপর শিন হট শাওয়ার নিতে যায়। তার বোন তার কাছে ফোন দেয় এবং সে তার কাছে ক্ষমা চায়। শিন এতে অনেক খুশি হয়ে যায়। শিন চামিনকে বলে, আমার বোন আমার কাছে ক্ষমা চেয়েছে, তাই এখন আমি বাড়িতে ফিরে যাব। চামিন তাকে আটকাতে গিয়ে ভুল করে তার কাপড়ে টান দেয়। শিন তো তাকে ভুল বুঝছিল। চামিন তাড়াতাড়ি করে ফিতাটা বেঁধে দিয়ে বলে, আমি তো শুধু চাইছিলাম তুমি এই রাতটা থেকে যাও, কারণ আমরা দুজনে তো আজ রাতে থাকার জন্য অনেক প্ল্যান করেছি। কিন্তু শিন রাজি হয় না। পরের দিন হোটেলে সেই মেয়েটা আবার আসে। সে ডানাকে বলে, তুমি এখনো ওই মেয়েটাকে বের করে দিচ্ছ না কেন? ডানা বলে, এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। তখন শিন সেখানে আসে। মেয়েটা বলে, তুমি কতটা নির্লজ্জ, এখনো এই হোটেলে কাজ করছো। শিন বলে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন কাজ ছেড়ে দেব? এরপর মেয়েটি মেঝেতে চা ফেলে দেয় এবং শিনকে বলে এটা পরিষ্কার করতে। শিন চুপচাপ তার কাজ করতে থাকে, কিন্তু মেয়েটি আবারও চা ফেলে দেয় এবং তাকে অনেক কথা শোনাতে থাকে। তখন শিনের চামিনের বলা একটি কথা মনে পড়ে যায় যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তখন শিন আর চুপ থাকে না। সে মেয়েটাকে অনেক কথা শোনায়, এমনকি তাকে ভয়ও দেখায়। মেয়েটি ভয় পেয়ে হং এর কাছে যায়, কিন্তু হং তার হাত ছাড়িয়ে বলে, তুমি নিজেই এই সমস্যার সৃষ্টি করেছো, তাই এটা তোমার প্রাপ্য। হং আরো বলে যে আমি শিনকে পছন্দ করি। এটা শুনে সব কর্মচারী অবাক হয়ে যায়, এমনকি তারা শিনের জন্য খুশিও হচ্ছিল। চামিনও দূর থেকে এই সবকিছু দেখছিল। শিন তার কাছে যায়, যে বলতে চাইছিল যে আমি হংকে পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু চামিন তার কোনো কথা শোনে না। সে শিনের সাথে অনেক রাগারাগি করছিল। এটা দেখে শিনের মন পুরোপুরি ভেঙে যায়। এরপর ওয়াশরুমে চামিনের সাথে হং এর দেখা হয়। হং তাকে বলে, এখন তো শিন আমার, তুই তোর ফিয়ান্সের দিকে নজর দে। পরের বারের জন্য বেস্ট অফ লাক। এটা শুনতেই চামিনের মেজাজ গরম হয়ে যায়। সে হংকে একটি ঘুষি মেরে বসলো। হংও তাকে ছেড়ে দেয় না। তারা দুজন বাচ্চাদের মতো মারামারি করছিল। হলরুমে
রুমে এসে যখন তারা একে অপরের চুল টানছিল তখন একটা মহিলা এসে হংয়ের মাথায় বাড়ি মারে আর শিন তো চামিনের মাথায় একটা বাড়ি মারে। এটা দেখে চামিন অবাক হয়ে যায়। সে শিনের উপর রেগে গিয়ে বলে, তুমি আমাকে কিভাবে মারতে পারো? আমি হলাম তোমার বস, তোমার উচিত সবসময় আমাকে বাঁচানো। তখন শিন বলে, একটু আগে তো নিজেই আমার সাথে রাগারাগি করছিলে। শিনও তাকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর শিন জানতে পারে যে মহিলা হংয়ের মাথায় বাড়ি মেরেছিল সে আসলে চামিনের মা। এরপর শিন চামিনের মায়ের সাথে কথা বলে। চামিনের মা জানান যে সে একজন গরিব ঘরের মেয়ে ছিল। এরপর চামিনের বাবার সাথে তার বিয়ে হয়, কিন্তু তার শাশুড়ি তার উপর অনেক অত্যাচার করত, এমনকি তার উপর মিথ্যা দোষও চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই বাধ্য হয়ে তাকে চামিন আর তার বাবাকে ছেড়ে দিতে হয়েছে। এটা শুনে শিনের অনেক খারাপ লাগে। সে সিদ্ধান্ত নেয় যে চামিনের সাথে তার মায়ের দেখা করাবে। তাই সে চামিনকে নিয়ে একটি ক্যাফেতে যায়। চামিন তো এসবের কিছুই জানতো না। তখন সেখানে তার মা আসে। তার মা তাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু চামিন তার কোনো কথা শোনে না। চামিন বাইরে গিয়ে অনেক কাঁদতে থাকে এবং বলে, আমার মা আমাকে কখনোই ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে সে কখনোই আমাকে ছেড়ে যেতে পারতো না। শিন তাকে বোঝায় যে মানুষকে অনেক সময় বাধ্য হয়ে অনেক কাজ করতে হয়, কিন্তু তোমার মা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। তার কথা শুনে চামিন তার মায়ের সাথে কথা বলতে রাজি হয়। এরপর চামিন শিনকে জড়িয়ে ধরে। সে তাকে কথা দেয় যে তাকে কখনো ছেড়ে যাবে না। পরের দিন তারা যখন হোটেলে পৌঁছায় তারা দুজনেই অনেক খুশি ছিল। তখনই একটা গাড়ি থেকে একটা বাচ্চা ছেলে তাদের দিকে পানি ছুঁড়ে মারে, কিন্তু চামিন ছাতা দিয়ে শিনকে পানি থেকে বাঁচায়। তখন শিন বলে, অবশেষে তোমার ছাতাটা কাজে লাগলো। রাতের বেলা চামিন ফুল আর গিফট নিয়ে শিনকে সারপ্রাইজ দিতে যাচ্ছিল। তখনই তার সাথে ডানার দেখা হয়। ডানা বলে, তুমি এই গিফট আর ফুল নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চয়ই শিনের কাছে। চামিন তাকে সবকিছু খুলে বলতে চাইছিল যে সে তাকে নয় শিনকে ভালোবাসে। তখন ডানা তাকে বলে, তুমি যদি ওই শিনের থেকে দূরে না থাকো তাহলে আমি ওর উপর মিথ্যা দোষ চাপিয়ে দেব এবং তার অবস্থাও তোমার মায়ের মতো হবে। এতে চামিন অনেক ঘাবড়ে যায়, কারণ এইরকম একটা দোষের কারণেই তার মায়ের জীবন বরবাদ হয়ে গিয়েছিল। তাকে সবাই ভুল ভেবেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় সে ডানার কথা মতোই কাজ করবে। পরের দিন চামিন হোটেলে এসে বলে, তাই তোমরা সবকিছুর প্রস্তুতি নাও, কারণ খুব শীঘ্রই আমাদের হোটেলে একটি বিয়ের প্রোগ্রাম হবে। কর্মচারীরা জিজ্ঞেস করে, কার বিয়ের প্রোগ্রাম? তখন ডানা এসে বলে, কার আবার আমাদের বিয়ে? এটা শুনে শিনের পায়ের তলার মাটি সরে যায়। সে ভাবছিল সে শুরু থেকেই একজন ভুল মানুষকে ভালোবেসে আসছে, যে তাকে এতদিন ধরে ঠকাচ্ছে। পরের দিন শিন সহ যখন বাকি কর্মচারীরা হোটেলের সামনে আসে তখন তারা দেখতে পায় হোটেলটি বন্ধ। তারা ভাবে হয়তো ভিতরে বিয়ের প্রস্তুতি চলছে, তাই আজ তাদের হলিডে। কিন্তু শিন চামিনের কাছে যায়। সে বলতে চাইছিল যে বিয়ে করো না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে সে তা বলতে পারে না। শিন বলে যে হং আমাকে জার্মানি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চামিন বলে, চলে যাও, তুমি তো এটাই চেয়েছিলে, অবশেষে তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তখন শিন চামিনকে বলে, আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো একটা প্লে বয় যে আমার মন নিয়ে খেলেছো। এটা শুনে চামিন বলে, আসল প্লে বয় কাকে বলে জানো? না জানলে দেখিয়ে দিচ্ছি। এটা দেখে শিন তাকে একটা জোরে থাপ্পড় মারে। সে বিশ্বাসই করতে পারছিল না যে চামিন এতটা নিচে নামতে পারে। এরপর শিনের কাছে এক কর্মচারী ফোন দিয়ে বলে যে সেদিন আমাদের কোনো ছুটি ছিল না, আসলে হোটেল তো দেউলিয়া হয়ে গিয়েছে, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। শিন জিজ্ঞেস করে, তাহলে এখন চামিনের কি হবে? কর্মচারী বলে, তার কথা বাদ দাও, আগে নিজের কথা ভাবো। কিন্তু শিন তো চামিনের জন্য চিন্তা করছিল, তাই সেভাবে চামিনের সাথে দেখা করতে যাবে। সে যখন হোটেলে যায় তখন পুরো হোটেল অন্ধকার ছিল। তখনই সে কিছু একটা শব্দ পায়। শিন ভেবেছিল হয়তো কোনো চোর এসেছে, তাই সে চোরকে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, কিন্তু পরে দেখা যায় এটা আসলে চামিন ছিল। শিন জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ চুপ করেছিলে কেন? চামিন বলে, আমাকে বলার সুযোগ দিলে তো আমি বলতাম। শিন এক মুহূর্ত দেরি না করে চামিনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। চামিন বলে, এখন তো আমি পুরোপুরি দেউলিয়া, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। তখন শিন বলে, আমার এইসবের কিছু দরকার নেই, আমি তো তোমাকে পছন্দ করি, কারণ তুমি আমাকে নিজেকে বুঝতে শিখিয়েছো।
নিজেকে ভালোবাসতে শিখিয়েছো। তাছাড়া আমি নিজেও তো দেউলিয়া। চল আমরা দুইজন একসাথে এই সমস্যাটা সমাধান করি। তখন চামিন তার কাছে আসে এবং বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। জানি আমার অনেক সময় লেগেছে, কিন্তু প্রথম দিন তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই তোমাকে আমার কাছে অন্যরকম লেগেছে। এরপর চামিন একটি রিং বের করে তাকে প্রপোজ করার জন্য, যেটা সে অনেক আগেই কিনে রেখেছিল। এরপর শিন তাকে তার বাড়িতে নিয়ে আসে। তার সৎ মা এবং বোনেরা তার সাথে অনেক ভালো ব্যবহার করে। সেদিন রাতটা চামিন সেখানেই কাটায়। সকালবেলা শিনের সৎ বোন তার জন্য খাবার বানায়। আসলে খাবারটা অনেক খারাপ হয়েছিল, চামিনের কাছেও ভালো লাগেনি, কিন্তু সে সবার মন রক্ষার জন্য খাবারটা পুরো শেষ করে। এরপর শিন একটি নতুন চাকরি পায়। সে সাথে সাথে চামিনকে এটা ফোন করে জানায়। চামিনও অনেক খুশি হয় এবং তার জন্য ফুল নিয়ে আসে। এরপর অনেক বছর কেটে যায়। শিন এখন অনেক বড় একজন কমিক রাইটার। সে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আর এদিকে চামিনও নিজের কঠোর পরিশ্রম দিয়ে আবার হোটেলটাকে আগের পর্যায়ে ফিরিয়ে এনেছে। এর মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।